মায়রা হেসে বলে, জি আপু বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে। এরপর চোখ মেলে মায়রার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মায়েরা। মায়রার মুখের হাসি লেপ্টে ছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারিপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনি মায়রার হলো। মেয়েটা ঠিক কীরকম রিয়াকশন দিবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনলো, নাকি ইরফানের এই বান্ধবী ভুল ভাল বকছে, কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনো অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছু ভাবতে পারি না মায়েরা। মায়রা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে অন্তরা একে একে তার ভার্সিটির লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মায়রার সামনে উপস্থাপন করলো। মায়রাকে একধানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে, ইরফানের আনসার থেকে আমি তোমাকে শোনাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটা বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটা অডিও চালু করে যেখানে ইরফান বলছে, আই লাভ ইউ। অন্তরার অ্যান্সার, তুমি কি সত্যি বলছো ইরফান? এইটুকু। এরপর অডিও শেষ হয়ে যায়। মায়রার পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মায়রার বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মায়রার চোখ জোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝলো না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মায়রা বসা থেকে দাঁড়িয়ে যায়। শক্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মায়রাকে। মায়রা শুনল না। গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর কাটে, নিজেকে সামলে নেয়। এরপর কোন দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে মেয়েটা। নিশ্চুপ থেকে থেকে চোখ জোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মায়রা কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিকাল হওয়ায় তেমন কেউ বাইরে নেই, সবাই সবার ঘরে। হয়তো মায়রা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকে ছিল, আর পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। দু হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কাউকে বলতে শুনে তখন মায়রার কেমন লাগা উচিত? মায়রা মানতে পারছে না। বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যেভাবে কাঁদলো মায়রা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তারপর হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মায়রার। না, স্বাভাবিক নয়, অনেক বেশি শ্বাসকষ্ট। চাপ দিলে যেমন হয় ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আধা শোয়া হয়েই ছটপটায়। আজ অনেক দিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মায়রা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মায়রা ওভাবেই ধীর পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মায়রা পারছে না। তার ধৈর্যের ভাত ভাঙল বোধ হয়। বিড়বিড় করে, আমার শিশুওয়ালা, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও দুদিন পেরিয়েছে। মায়রা তার শ্বশুরকে বললে তিনি মায়রাকে গ্রামে রেখে যায়। ট্রিনা বেগমও এসেছেন গ্রামে। মায়রাকে তারেক নামাজ ট্রিনা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মায়রা প্রথম দিন ট্রিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করলো তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মায়রা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেটে নক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মায়রাকে দেখে তিনি ভীষণ অবাক হয়। মায়রা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মায়ের গালে হাত দিয়ে বললেন, তোর চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মায়েরা? তুই কি অসুস্থ মা? মায়রা মাথা নেড়ে বলে, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা মায়রাকে জড়িয়ে ধরে। মাথায় হাত দিয়ে হিজাবের উপরে একটা চুমু খায়। মেয়েটাকে বুকে নিলে তার কি যে শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বার্থ এই মেয়েটাকে দিয়েই পেয়েছিলেন। তাকে কত মানুষ কত কথা বলে, কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব তার আপুইকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মায়রা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব দুহাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে, আপু তুমি আসো। মায়রা মৃদু হেসে বলে, এসেছি ভাইয়া, চকলেট এনেছি, খাবি না? লাবিব মায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, খামু, তোমরাও খাও। মায়রা মৃদু হেসে লাবিবের দু গালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতের চকলেটের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে এগিয়ে যায়। মায়রার মা রান্নাঘরে যায়। মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মায়রার জন্য ভাত বেড়ে নেয় একটা প্লেটে। এরপর
অপর হাতে এক গ্লাস পানি নিয়ে মায়রার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে, মায়রা চুপচাপ বসে দেখছে, কোনো কথা বলছে না, মুখে মৃদু হাসি, তবে মন ভারী, ভীষণ খারাপ মন। সে কথা বলেনি ইরফানের সাথে, শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মায়রার কেন যেন শক্তি হলো না। অন্তরা শোনানো ভয়েস শোনার পর থেকে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে, কখন যে চোখের কোণে পানির কণা জমে গেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখ জোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়। ভদ্রমহিলা মায়রাকে দেখে অবাক হয়, মেয়েটাকে কেমন যেন নির্জীব লাগলো তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মায়রা একটা উত্তরও দিচ্ছিল না, যেন এই জগতে নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মায়রার পাশে বসে বলে। কি হয়েছে মাইরা তোর? মায়রা হেসে বলে। কিছু না মা, তুমি ভাত নিয়ে আসলে যে, দুপুরে খাওনি। মায়রার মা হাতের গ্লাস পাশের ছোট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে। তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখ মুখ কেমন শুকিয়ে ফেলেছিস। মায়রা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ, দেনামোনা করে বলে। লাবিবের বাবা বাড়ি নেই? ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মায়রার দিকে, বাহাত মায়রার মাথায় রেখে বলে। নেই মা, নে হা কর। মায়রা কোনো কথা ছাড়া মুখ হা করলো, যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল, যেন কতদিনের ক্ষুধার্ত সে। মায়রার মা মায়রার মুখে ভাত তুলে দেয়। লাবিব এগিয়ে এসে মায়রার কোলের মধ্যে বসে বলে। আপুই তুমি কি খাও? মায়রা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে। অমৃত খাই সোনা ভাইয়া। লাবিব আধো আধো স্বরে প্রশ্ন করে। আমনি ঠিকই। মায়েরা চুপ করে থাকলো, কিছু বলল না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত, কতদিন পর খেতে পারলো। মেয়েটার খুশিতে চোখ জোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টামি করে। মায়রার মা মায়া নিয়ে মায়রার মুখের দিকে তাকিয়েছে। কত বছর পর এমন একটা দিন পেল। মায়রা এই বাড়িতে থাকলেও তো তার সেই সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মায়রার মা এঁটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মায়রা হঠাৎই মাথা তুলে তার মার দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছা করছে, কিন্তু সাহসে কুলায় না যে। তার কেমন দম বন্ধ অনুভূতি হয়, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে পড়ছে। তার শীর্ষালা তাকে ভেঙে দিয়েছে। না, তার ভাগ্যই তো ভাঙা। অযথা অন্যের দোষ দিয়ে কি লাভ? তবু ইরফানের মুখটা সামনে ভেসে উঠে, গলায় কিছু বাঁধলো, যেন নিঃশ্বাস ভারী হলো। তার শীর্ষালা অন্য কাউকে কি করে বলে? আজ আবারও তার শ্যামা মায়ের উপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা? না, ইরফানের উপর অভিযোগ হয় না, আর ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখ জোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে। মা, আজ আমি এই বাড়ি থাকি। মায়রার মা মায়রার দিকে অবাক হয়ে তাকালেন। মায়রার বলার ধরনে মনে হলো মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে। মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট হয়। মায়রা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে। লাবিবকে নিয়ে এই ঘরেই থাকবো, কালকে সকালেই চলে যাব মা। ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জড়তা নিয়ে আবদার করলো। মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ নেওয়া যায়? মায়রার মা পারল না বোধ হয়। ভদ্রমহিলার চোখের কোণে পানি জমলো। মায়রা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দুজন আর কেউ কথা বলল না বেশ অনেকক্ষণ। মায়রা মাথা নিচু করে অপরাধী গলায় বলে। বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্রমহিলার কষ্টে বুক ফেটে যাবে মনে হলো, ভাঙা গলায় বলে। যতদিন ইচ্ছে ততদিন থাকবি, আমি সামনে নিব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে মলিন হেসে বিড়বিড় করে। তুমি আমার বিয়েটা না দিলেও পারতে মা, আজ সামলে নিবে বললে। বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতে মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকোতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দু চোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দুই হাত বাড়িয়ে ছোট ছোট হাতে মায়রার গাল মুছে দিয়ে বলে। আপুই কাঁদছো কেন? কাজে না, আল্লাহ তোমার বিটা বলে করে দিবে। মায়রা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতঃপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে। তুই এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে। আমি বলো। রাত প্রায় 10টা। মায়রার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মায়রা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার জন্য এত জঘন্য অস্থিরতা
থামাতে পারছে না। মায়েরা ভাবলো সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন এই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মায়েরা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখলো লাবিবের বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মায়েরা সেখানে গিয়ে দাঁড়ায়। মায়েরাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মায়েরা এসেছে। মায়েরা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দিবেন? লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মায়রার কোল থেকে কেড়ে নেওয়ার মতো করে ছিনিয়ে নেয়। মায়রা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, তুই কি ঠিক করেই নিয়েছিস? আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবুও তোর এই বাড়িতেই আসা লাগে? তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এত দরদ দেখাস, ও কে হয় তোর? ও তোর কে হয়? মায়রা দুহাত জামা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মা মা করে সারাদিন ডাকিস, ও তোর মা হয়? একদিনও পেটে নিয়েছিল তোকে? তোর মাও নেই, বাপও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ, আমার ছেলে তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে একবার তুই আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আর যদি এ বাড়িতে এসেছিস, তবে সেই দিন তোকে মেরেই ফেলবো। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে দিয়েছে। কোথাকার কোন মেয়ে জন্মের ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেয়েই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো সে আসতে 10 বার ভাববে। তোর কি আমার বাড়িতে আসতে একটুও লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনেছি, আর না। যা এবার, যা। কথাগুলো বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব এবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মায়রার মাও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোর ঘুম ভাঙলো না। মায়রা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানির বাঁধ ভেঙেছে। সত্যি তো সে যাকে মা বলে ডাকে সে তো তাকে পেটে নেয়নি একদিনের জন্য হলেও। লাবিবও তো তার নিজের ভাই নয়, এই বাড়িটাও তো তার নয়। মা ভাই আর তার তো কেউই নেই। সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানোর মা পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যিই তো তার লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁচড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে। উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দু চোখ। কতক্ষণ যে বাড়িটা চোখ বুলালো। এই বাড়িটা তার যে কত চড়থাপ্পড় অপমান। হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত সে। তো তার আপুই চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মায়েরা যে বাইরের মানুষ, ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মায়েরা আসলে তাদের মধ্যে একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটার কান্নামাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো, বিড়বিড় করলো, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলবো না। আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হ। তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাগুলো বলে দরজাটা আলতো হাতে ভিজিয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখলো। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা, কখনো তার ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যি তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা। যত দিন যাচ্ছে মায়েরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মায়েরা ধীর পায়ে এগিয়ে যায় কোন দিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখলো কাঁচা রাস্তার ধারে একটা কবর। কাঁচা বাঁশের চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করা। মায়েরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল এটা নাকি তার মায়ের কবর, যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মায়েরা এক কোণায় চুপ করে বসলো। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুত অনুভূতি হলো। তার মামা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকে নীরবে অশ্রু বিসর্জন দেয় মায়েরা। আলতো হাতে শক্ত মাটি বুলায়, ফোপানো কণ্ঠে বলে, শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবু কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো। এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামা মা। তোমার তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই। আমি তোমার বুকে ঘুমোতে চাই শ্যামা মা। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। দুহাত কবরের উপর রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়।
মায়েরা গতরাতে তার মায়ের কবর থেকে ত্রিনা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল ত্রিনা বেগমকে না জানিয়ে বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসে ত্রিনা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজের বকা খেয়েছে একা আসার জন্যে। মায়েরা আজ কলেজে যাবে বলে ঠিক করলো। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মায়েরা কলেজের জন্য রেডি হয় না, নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মায়েরা বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মায়েরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মায়েরা রেগে তাকায় একটু পর পর। এইভাবে প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মায়েরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে। কংগ্রাচুলেশনস ময়না। মিলা অবাক হয়ে বলে মানে? মায়েরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কপি লাগছে দেখতে আমার কাছেই, তাই তোকে স্বাগতম। মিলা মায়েরার মুখের দিকে চেয়ে বলে। তুই কাঁদছিস কেন মায়েরা? মিলার কথা শুনে মায়েরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়েরা আনমনা হলো। মিলা মায়েরার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মায়েরা, তুই আজ একবারও হাসিসনি, উল্টো বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মায়েরা? মায়েরার ভেজা চোখে চেয়ে দেখলো মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলল, হাসতে হাসতে টায়ার্ড হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মায়েরা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে না যাস মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখ জোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সেই বাইক নিয়ে এদিকে এসেছিল। এখানে সে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নিয়ে, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুদ্ধ মনে করার চেষ্টা করলো ইরফানের আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তোর তো আসার আরো 9 দিন বাকি, মানে বউয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাই রে, তুই এখানে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুই ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তাই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ল না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বুঝে ওঠার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হায়। শুদ্ধ পেছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চালা। ইরফান, হে ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শুনল না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল শুদ্ধর। ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে? মায়েরা কিছু করেছে? মায়েরার ব্যাপারে ইরফান যা পজিটিভ, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়ই। শুদ্ধ নিজেও বাইকের স্পিড বাড়ায়, চিল্লিয়ে বলে, ইরফান, দয়া করে বাইক আস্তে চালা ভাই, হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মাইরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে, সমানে চিল্লায়, ইরফান, ইরফান, এই ইরফান, বাইকের স্পিড কমা, মরবি ভাই। ইরফান থাম। বলতে বলতে শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে। হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এই অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। মায়েরা, ইরফানের সিংহের ন্যায় হুঙ্কার। পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনি হতে থাকে মায়েরা নামটি। ডাইনিং এ মায়েরা, রুমা নেওয়াজ, তারিক নেওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মায়েরা বাখিন হয়ে ইরফানের পানে চেয়ে। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মায়েরার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউ দাউ করে জ্বলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতরে। দুহাত মুষ্টিবদ্ধ করে রাখা মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে মায়েরার বিস্ময়ে মুখখানার দিকে চায়। মায়েরা চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মায়েরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মায়েরা টলমলে চোখ জোড়ার পানে চেয়ে। ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মায়েরার মলিন মুখ পানে। বারবার শুকনো ঢোক গিলে ডান হাত বাড়িয়ে মায়েরার গাল আলতো করে ছুঁয়ে দেয়।
হঠাৎই দু হাতে মায়রাকে পিষে ফেলার মতন তার বুক চেপে ধরে ইরফান। মায়রা বাকরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা, তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মায়রার হাঁসফাঁস লাগে। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করলো, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মায়রা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, My butler, you are a selfish girl. You hurt me, butler. You hurt me. মায়রার শরীর শিরশির করে উঠে। এই সম্বোধন আজ প্রথম শুনলো ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকলো, তবে মনে করতে পারলো না। মায়রার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে, তার ঘাড় ভেজা অনুভূত হয়। এটা কি চোখের পানি? মায়রা বোধহয় বুঝলো। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়। কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরো শক্ত করে ধরে মায়রাকে নিজের সাথে। মায়রা ব্যথা পায়, তবে টু শব্দ করলো না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, Why are you so selfish, butler? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।